আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নমর একাডেমির পক্ষ থেকে নতুন একটি ক্লাসে। আজকে আমি আহাদুজ্জামান শুভ, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। আজকে আমরা আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। সবাই একটু জানাও যে সাউন্ডটা কি ক্লিয়ার আসতেছে কিনা, আর গোলাম রাব্বি একটু কমেন্ট করো যে সবকিছু ঠিক আছে কিনা। আর আরেকটা বিষয় হলো যে এই লিঙ্কগুলো একটু পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? একটু দেখি। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করব। তো ইংরেজি সেকেন্ড পেপারের 2 নং কোশ্চেনে এটা আসে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ইম্পর্টেন্ট বলার কারণ হচ্ছে যে এটা অনেক সহজ এবং এতে 100% মার্ক ক্যারি করা খুবই ইজি। যদি তুমি এটা 100% মার্ক ক্যারি না করতে পারো তাহলে এটা তোমার জন্য হতাশা ছাড়া আর কিছুই না, কারণ এটা খুবই একটা ইজি টপিক এবং তোমাদের এটাই নিশ্চিত করতে হবে যেন তোমরা এটাতে 100% মার্ক ক্যারি করতে পারো। তো 100% মার্ক ক্যারি করা খুব একটা বিষয় না। এটা এখানে কয়েকটা 12 থেকে 15টা ওয়ার্ড আছে, সেগুলো যদি তোমরা ঠিকঠাক জানতে পারো, সেগুলোর ব্যবহার যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো, তাহলে আশা করা যায় যে তোমরা এগুলোর খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে পরীক্ষায়। তো এটা করার জন্য তোমাদের মোটামুটি ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি জানা দরকার। আর তোমাদের মনে করো যে টেন্স খুব একটা দরকার নেই। যদি তোমরা এই কয়েকটা ওয়ার্ডের ব্যবহার ঠিকঠাক বলতে পারো বা জানো, তাহলে তোমাদের জন্য খুবই ইজি হবে। আমরা আস্তে আস্তে শুরু করবো যখন সবাই আসবে। তো আমরা শুরু করতে পারি। এগুলোকে আমরা স্পেশাল ওয়ার্ডসও বলতে পারি। এখন কয়েকটা ওয়ার্ড আছে, আমরা সর্বপ্রথমে সবচেয়ে সোজাটা দিয়ে শুরু করব। সবচেয়ে সোজা বলার কারণ এটা তুমি সবচেয়ে সহজে আইডেন্টিফাই করতে পারবে কোশ্চেনে, এবং কোশ্চেনে তোমার 10টা ওয়ার্ড দেওয়া থাকবে, মোটামুটি এগুলোই থাকবে বলা যায়, এবং তোমার ফিলিং দ্য গ্যাপস আসবে, তুমি দেখে দেখে জাস্ট পূরণ করবে। তো সবচেয়ে সহজ বলার কারণ হচ্ছে এটা আশা করি কেউ ভুল করবে না, কারণ এটা এতটাই সহজ হবে। যেমন প্রথমেই আছে ওয়াজ বর্ন বা বি বর্ন। এখানে বোঝায় যে জন্ম বিষয়ক তথ্য, জন্ম বিষয়ক তথ্য, জন্ম বিষয়ক কোনো তথ্য যদি থাকে তাহলে আমরা ওয়াজ বর্ন বা বি বর্ন ব্যবহার করব। এখন ওয়াজ বর্ন তো আমরা বুঝি যে জন্ম গ্রহণ করেছিল, কিন্তু বি বর্ন বলতে কি বোঝায়? এখানে বি বলতে বিভাগ বোঝায়। বিভাগ, বিভাগ কোনগুলো? am, is, are, was, এগুলোই হচ্ছে বিভাগ। এখন বিভাগ বলতে এখানে is born, are born বা was born হবে। এখন এটা তুমি কিভাবে বুঝবা যে কখন is born, are born বা was born হবে? এটা তোমার এই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। যেমন একটা উদাহরণ যদি দেখি, কাজী নজরুল ইসলাম, এখানে একটা অতীতের একটা সাল দেওয়া আছে, এটা তার জন্ম বিষয়ক একটা তথ্য, তার জন্ম সাল দেওয়া আছে। আমরা এখানে বলতে পারি যে তার জন্ম আগে হয়েছিল, তার মানে পাস্ট টেন্স, এবং কাজী নজরুল ইসলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। ওয়াজ বর্ন,
তাহলে হলো কি কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899, কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। এখন যদি এমন আসে যে মাই ফ্রেন্ডস ড্যাশ বর্ন ইন ঢাকা, এখানে যদি তুমি খেয়াল করো মাই ফ্রেন্ডস এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়াজ বসাতে পারবো না, কারণ এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে, সেজন্য আমরা এখানে ওয়াজের জায়গায় ওয়ার বসাবো। তো যদি আমি বলি মাই ফ্রেন্ডস, এখানে হবে ওয়ার বর্ন ইন ঢাকা। সো আশা করি আমরা প্রথম রুলসটা বুঝতে পেরেছি। এরপর যদি আমরা দ্বিতীয় রুলসটা দিকে খেয়াল করি, তাহলে 2 নম্বরে আছে হচ্ছে as soon as। as soon as বলতে যদি আমরা বাংলা অর্থ করতে চাই এটা, তাহলে বোঝাবে হচ্ছে যখন, অর্থাৎ একটি কাজ করার ঠিক পরে যদি আরেকটি কাজ হয় তাহলে আমরা as soon as বসাবো। কিরকম, যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমরা আরো খুব ভালোভাবে বুঝতে পারবো। আই কল্ড ইউ, আমি তোমাকে কল দিয়েছিলাম। I dash I reach there as soon as তাহলে কি দাঁড়ালো যে I called you as soon as I reached there, অর্থাৎ আমি তোমাকে কল দিয়েছিলাম যখনই আমি সেখানে পৌঁছেছিলাম। এখানে যদি তুমি খেয়াল করো যে দুইটা কাজ, প্রথমে হচ্ছে কল দেয়া এবং আরেকটা হচ্ছে পৌঁছানো, দুইটা কাজ ঠিক একটা ঠিক পরে আরেকটা ঘটছে, অর্থাৎ এটা যখনই কল দিয়ে সে যাওয়ার সাথে সাথে কিন্তু তাকে কল দিয়েছে, অর্থাৎ একটা কাজের ঠিক পরে আরেকটি কাজ হয়েছে। তো এখানে আমরা as soon as ব্যবহার করতে পারি এই ধরনের সমস্যার ক্ষেত্রে। এখানে যদি তুমি খেয়াল করো যে এখানে as soon as যদি মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে এবং দুই সাইডের ভার্ব বা টেন্স কিন্তু একই, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা এটা মনে রাখতে পারো, যদি মাঝখানে গ্যাপ থাকে এবং দুই সাইডের ভার্ব একই থাকে তাহলে মাঝখানে আমরা as soon as বসাতে পারি। তো as soon as যখন মাঝখানে বসবে তখন দুই পেশার টেন্স একই হবে। এবং মাঝে মাঝে as soon as কিন্তু সব সেন্টেন্সের প্রথমেও থাকতে পারে। যেমন যদি আমরা একটা উদাহরণ দেখি যে as soon as I was there he left the place, অর্থাৎ যখনই আমি সেই জায়গায় পৌঁছেছিলাম সে জায়গাটি ত্যাগ করেছিল। এখানে কিন্তু শব্দের সেন্টেন্সের শুরুতে as soon as বসানো হয়েছে। এবং তুমি যদি পরের দুইটা লাইনে খেয়াল করো as soon as I went there, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, he left the place, পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে, অর্থাৎ as soon as যে দুইটা অংশ থাকবে দুইটা অংশের টেন্স একই হবে। আশা করি তোমরা এই as soon as এর নিয়মটা বুঝতে পেরেছো। যদি আমরা এখন পরের রুলসটা দেখি, 3 নম্বর রুলস আছে would rather। would rather অর্থ কি? would rather দ্বারা বোঝায় বরং। কিভাবে বরং? এইখানে দুইটা কাজ বোঝাবে, সে একটি কাজ না করে আরেকটি কাজ করবে। কি বললাম? দুইটি কাজ যার একটি সে করবে না এবং আরেকটি করবে। কিরকম যদি আমরা একটু খেয়াল করি, I dash take a taxi then walk home, এখানে দুইটা কাজ বোঝাচ্ছে, এক হচ্ছে ট্যাক্সি নেওয়া আর একটা হচ্ছে হেঁটে বাসায় যাওয়া। এখন সে এখানে দুইটা যে কোনো একটা কাজ করবে। যদি আমরা এখানে would rather বসাই, তাহলে দাঁড়াচ্ছে I would rather take a taxi than walk home, অর্থাৎ আমি একটি ট্যাক্সি নেব হেঁটে যাওয়ার চেয়ে, অর্থাৎ সে হেঁটে যাবে না, একটা ট্যাক্সি নিয়ে যাবে। আর এই ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল রাখতে পারো, সেন্টেন্সের ভার্বের সাবজেক্টের পরে শূন্যস্থানটি আছে এবং পরে দেন আছে। যদি সাবজেক্টের পরে শূন্যস্থান থাকে এবং বাক্যের মাঝামাঝি একটা দেন থাকে তাহলে এই ক্ষেত্রে would rather বসানো যায়, অর্থাৎ বরং। এখানে দুইটি কাজ থাকবে, একটি তুমি করবে আর একটি তুমি করবে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
যাই হোক, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের জানাতে পারো, আমরা ইনশাল্লাহ ট্রাই করবো। তো এখন আমরা যদি পরের রুলসটা দেখি, তাহলে এখানে আসা হচ্ছে তোমার নো সুনার হ্যাড দেন, অর্থাৎ যেতে না যেতেই, যেতে না যেতেই বা পৌঁছাতে না পৌঁছাতেই, পৌঁছাতেই না পৌঁছাতে, এই টাইপের কিছু জিনিসপত্র বোঝায়। অর্থাৎ ঠিক যাওয়ার সাথে সাথে কিছু একটা হওয়া বা ঠিক পৌঁছানোর সাথে সাথে কোনো একটা কাজ হওয়া যদি বোঝায়, তাহলে নো সুনার হ্যাড ব্যবহার করা যায়। নো সুনার হ্যাডের ক্ষেত্রে আমরা দেখবো যে গ্যাপটা কিন্তু সেন্টেন্স শুরুতেই থাকে। একটু আগে আমরা যে উদাহরণটা দেখছিলাম উড রাদারের ক্ষেত্রে, উড রাদারের ক্ষেত্রে কিন্তু শূন্যস্থানটা সাবজেক্টের পরে বসছিল, কিন্তু নো সুনার হ্যাডের ক্ষেত্রে এটা একদম সেন্টেন্সের শুরুতেই বসবে এবং এই ক্ষেত্রেও একটা দেন থাকবে। দেখো মাঝখানে একটা দেন আছে, এখানে দেন বাদ পড়ছে। এখানে প্রথমে থাকবে নো সুনার হ্যাড, মাঝখানে কিছু একটা অংশ থাকবে, তারপরে থাকবে দেন এবং শেষে একটা অংশ থাকবে। উড রাদারের ক্ষেত্রে আমরা দেখছি দেন ছিল, কিন্তু সেখানে গ্যাপটা সাবজেক্টের পরে ছিল এবং এইখানে নো সুনার হ্যাডের ক্ষেত্রে গ্যাপটা একদম শুরুতেই থাকবে। তো যদি আমরা এটা করি তাহলে আসে হচ্ছে নো সুনার হ্যাড I reached the station, the train, then the train left. অর্থাৎ আমি যখনই স্টেশনে পৌঁছলাম ট্রেনটি ছেড়ে চলে গেল। অর্থাৎ স্টেশনে পৌঁছতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে গেল, একই ধরনের, বা ট্রেন স্টেশনে যেতে না যেতেই ট্রেনটি চলে গেল। একই রকমের আরো দুইটা আছে, যেমন স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। এই দুই ক্ষেত্রে দেন না বসে বসবে হোয়েন। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেন্টেন্সের শুরুতেই গ্যাপ আছে, তো আমরা এখানে বলতে পারি স্কার্সলি হ্যাড দে রিচড দ্য কলেজ, দেন স্কার্সলি বা হার্ডলি, এখানে আমরা হার্ডলিও ব্যবহার করতে পারি, যেগুলো একটা ব্যবহার করে যাচ্ছি। হার্ডলি, হার্ডলি হ্যাড they reached the college when the rain started. অর্থাৎ যখনই সে কলেজে পৌঁছলো তখনই বৃষ্টি শুরু হলো। এখানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে আমরা খেয়াল রাখবো যে যখনই এই দুই ধরনের থাকবে, এই দেন হোয়েন থাকবে, তখন দেন হোয়েন, যখনই দেন বা হোয়েন থাকবে এর আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানেও দেখো সেম, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, এখানে পাস্ট পারফেক্ট টেন্স আগে এবং পরে দেন দ্য ট্রেন লেফট। এটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারো, যদি তোমার কখনো আসে যে নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন ড্যাশ দেন দ্য ট্রেন লেফট, এটা কমপ্লিটিং সেন্টেন্সেও তুমি ব্যবহার করতে পারো। যাই হোক, আশা করি এই দুটো আমরা বুঝছি। আমরা পরের দিকে যাবো।
আচ্ছা, আশা করি আমরা এই দুটো বুঝছি। এরপরে আমরা যদি একটু দেখি এরপরে কি আছে। এরপর একটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার হ্যাড বেটার এটা আদেশ, এটা উপদেশ বা পরামর্শ বুঝে। অর্থাৎ কাউকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া যে তোমার এটা করা উচিত বা তুমি এটা করতে পারো। যদি কখনো তোমার সেন্টেন্সে পরামর্শ বোঝায় বা উপদেশ বোঝায়, তাহলে আমরা হ্যাড বেটার ইউজ করতে পারি। কেমন? যদি আমরা দেখি, এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, মানে এক্সাম দোরগোড়ায় চলে এসেছে। এখন তুমি যদি কাউকে বলো যে এক্সাম দোরগোড়ায় চলে এসেছে, তারপরে তুমি কি বলবো? অবশ্যই তাকে একটা উপদেশ দেবা যে এখন তোমার পড়াশোনা করা উচিত। সো এখানে সেটাই বলছে যে স্টাডি হার্ড, মানে কঠোর পরিশ্রম করো বা কঠোর পড়াশোনা করো। সো এইখানে যেহেতু এটা উপদেশ বোঝাচ্ছে, উপদেশ, সেহেতু আমরা এখানে হ্যাড বেটার ইউজ করব। হ্যাড বেটার অর্থাৎ এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড, মানে এক্সাম চলে এসেছে বা এক্সাম দোরগোড়ায়, তোমার কঠিনভাবে পড়াশোনা করা উচিত। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তুমি যদি পরেরটা খেয়াল করো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড বা টু, এখানে কখন হ্যাভ টু হবে, কখন হ্যাজ টু হবে, কখন হ্যাড টু হবে। যদি ফার্স্ট পারসন হয় বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে হ্যাভ হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে, এবং যদি পাস্ট টেন্স হয় বা পাস্ট হয় তাহলে হ্যাড হবে, হ্যাড টু। এটা বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে করাই লাগবে এমন বা বাধ্যতামূলক। হ্যাড বেটারের ক্ষেত্রে কি ছিল, যে কোন একটা উপদেশ যে তুমি করতে পারো নাও করতে পারো, কেউ তোমাকে একটা উপদেশ দিচ্ছে, তুমি সেটা মানতে বাধ্য না, তুমি তার উপদেশ নিতে পারো নাও পারো, কিন্তু যখনই বলবে হ্যাভ টু বা হ্যাজ টু, অর্থাৎ তোমার এটা করতেই হবে, তুমি এটা করতে বাধ্য। কেমন? এইখানে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমার কাজটি করতেই হবে। যদি আমি এখানে যদি বলতাম যে আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, তাহলে হয়তো যে আমার কাজটি করা উচিত বা করলে হবে নাও করলে হবে, কিন্তু যখন আমি বলছি যে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমার কাজটি করতেই হবে। আমি যদি এখানে বলতাম আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, তাহলে হয়তো কি আমার কাজটি করতেই হয়েছিল, পাস্ট টেন্সে। তাহলে আমরা এই দুটার ভিতরে অবশ্যই পার্থক্য বুঝছি, হ্যাড বেটার এবং হ্যাভ টু। একটা হচ্ছে উপদেশ, আর একটা হচ্ছে বাধ্যতামূলক, করাই লাগবে এমন। এটা অনেকটা মাস্টের মতো কাজ করে। মাস্ট, ইউ মাস্ট, মাস্ট অর্থাৎ মাস্ট হয়তো আমরা সবাই বুঝি যে মাস্ট অবশ্যই করণীয় এমন কিছু। এবং যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু, এর নেগেটিভ কেমন হবে? হ্যাভ টু এর নেগেটিভ যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখানে ডু, ডাজ অথবা ডিড, তারপরে নট বসাবো, তাহলে আমরা এর নেগেটিভ ফর্মটা পাবো। কেমন? যদি আমি এখানে বলি আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তার মানে আই ডোন্ট হ্যাভ টু, আমার করা লাগবে না কাজটি। অর্থাৎ এখানে আই হ্যাভ টু বাধ্যতামূলক যেটা ছিল যে আমার করাই লাগবে, সেটা নেগেটিভ ফর্মটা হলো কি, যে আমার কাজটি করা লাগবে না। আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা নেগেটিভে যাব, হ্যাভ টু এর নেগেটিভ কিভাবে আমরা করতে পারি। আর ডাজ আর ডিড কখন হবে, এটা আমরা হয়তো বুঝি যে যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ডাজ বসাবো, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ডিড বসাবো। আশা করি বোঝা গেছে। তো আমরা এর পরেরটাই যাবো। এরপরে আছে হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন মূলত বিদ্রূপ অর্থে বোঝায়। বিদ্রূপ বলতে কি, অর্থাৎ মনে করো তুমি একটা কাজ পারো না, একটা সহজ কাজ পারো না, তোমাকে বললো যে তুই তো এই সহজ কাজটাই পারোস না, তুই কঠিনটা কিভাবে করবি, এই টাইপের অর্থ বোঝায়। কেমন? মনে করো কাউকে বলবো যে
তুই তো ফোনই কিনতে পারছ না, তুই ল্যাপটপ কিভাবে কিনবি? এই ক্ষেত্রে যে সে তার ফোন কেনা কিন্তু ল্যাপটপ কেনা চেয়ে সহজ, কিন্তু সে ফোনই কিনতে পারতেছে না, তো সে ল্যাপটপ কিভাবে কিনবে? তো এই ধরনের যদি অর্থ বোঝাই তাহলে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আরো সহজ হবে আমাদের জন্য বোঝা। যে I cannot memorize 4 lines, let alone শেষ। এখানে let alone entire poem, অর্থাৎ আমি 4 লাইনে মুখস্থ করতে পারতেছি না, আমাকে যদি পুরো পোয়েম বা পুরো কবিতা মুখস্থ করতে বলা হয় সেটাকে আমি অবশ্যই পারবো না, কারণ আমি সহজ জিনিসটাই তো পারতেছি না। 4 লাইন আছে, 4 লাইন মুখস্থ করা বেশি সহজ নাকি পুরো কবিতা মুখস্থ করা বেশি সহজ? অবশ্যই 4 লাইন মুখস্থ করা সহজ, কিন্তু আমি 4 লাইনে মুখস্থ করতে পারতেছি না, তাহলে আমি পুরো কবিতা কিভাবে মুখস্থ করবো? এমন কিছু যদি বোঝায় যে দুইটা কাজ আছে তার ভিতরে যেটা সহজ কাজ সেটাই করতে পারতেছে না, যদি কঠিন কাজটা করতে পারে সেই ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। আর লেট অ্যালোনের ক্ষেত্রে দেখা যায় এখানে নেগেটিভ কিছু একটা থাকে, ফার্স্ট সাবজেক্টের পরে তুমি নেগেটিভ কিছু একটা পেয়ে যাবে। যদি এমন কিছু দেখো যে সহজ কাজটা করতে পারতেছে না আর তাকে কঠিন কিছু বলা হচ্ছে, তাহলে তুমি লেট অ্যালোন ব্যবহার করবে। এরপরে আরেকটা আছে বিপরীত অর্থ, এটা যেমন বিপরীত আরেকটা আছে বিপরীত, যেমন আনলেস, আদারওয়াইজ, দো, অলদো। এখানে আনলেস আর আদারওয়াইজ এই দুটা দ্বারা নয়তো বা না হলে বা শর্তমূলক বা বিপরীতার্থক ব্যবহার বাক্যে, বিপরীতার্থক বাক্যে এগুলো ব্যবহৃত হয়। যেমন এখানে যদি দেখো স্টাডি রেগুলারলি আনলেস ইউ উইল ফেল, অর্থাৎ কি স্টাডি রেগুলারলি অর্থাৎ রেগুলার প্রতিদিন পড়াশোনা করো, অর্থাৎ নিয়মিত পড়াশোনা করো, আনলেস না হলে তুমি ফেল করবে। এখানে দেখো নিয়মিত পড়াশোনা যে করে তার অবশ্যই পাস করার কথা, যদি আমরা নর্মালি চিন্তা করি তাহলে তার পাস করার কথা, কিন্তু এখানে কি বলছি? ফেল করার কথা বলতেছে। মানে কি এটা বিপরীত কিছু একটা বোঝাচ্ছে। যদি শূন্যস্থানের আগে এক ধরনের বোঝায় এবং পরে বিপরীতার্থে কিছু বোঝায় তাহলে আমরা এখানে আনলেস বা আদারওয়াইজ ব্যবহার করতে পারি। এখানে আমরা আদারওয়াইজ ব্যবহার করতে পারতাম যে স্টাডি রেগুলারলি আদারওয়াইজ ইউ উইল ফেল, নাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। এবং আরো দুইটা আছে দো, অলদো। এখানেও বিপরীত অর্থ বোঝায়। দো অর্থ যদিও, দো মানে হয়তো বোঝাচ্ছে যদিও। যেমন যদি আমরা দেখি ইটস সানি, দো, এখানে কি হবে? দো হবে, কারণ কি ইটস সানি এটা রৌদ্রোজ্জ্বল বা রৌদ্র আছে এমন বোঝাচ্ছে। ইট ডাজেন্ট ফিল ভেরি ওয়ার্ম, অর্থাৎ কি গরম লাগছে না, তার মানে কি দুটা বিপরীত। যদি নর্মালি আমরা যদি চিন্তা করি যেহেতু সূর্য আছে বা রোদ অনেক বেশি আছে আমাদের সাধারণত গরম লাগা উচিত, কিন্তু এখানে আমরা দেখতেছি যে গরম লাগতেছে না, অর্থাৎ বিপরীত অর্থ কিছু একটা বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আমরা দো ব্যবহার করতে পারি, দো বা অলদো এই টাইপের ব্যবহার করতে পারি। তো আমরা আশা করি বুঝতে পারছি যে যদি দুইটা অংশ থাকে বাক্যের এবং দ্বিতীয় অংশে প্রথম অংশে বিপরীত অর্থে কিছু বোঝায়, তাহলে আমরা আনলেস, আদারওয়াইজ, ডু, অলদো এই ধরনের শব্দ ব্যবহার করতে পারি। তাহলে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো, আমরা চেষ্টা করবো সেগুলো সলভ করার। আচ্ছা, যদি আমরা এরপর একটা দেখি
তাহলে আছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। এই শব্দগুলো দ্বারা কি বোঝায়? অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা এমন বোঝায় যে মনে হয় যেন, এমন একটা ভাব করতেছে যেন মনে হচ্ছে যে এমন কিছু একটা, মানে মনে হয় যেন, যেমন হি বিহেভ অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, অর্থাৎ সে এমন একটা বিহেভ করতেছে বা এমন একটা ভাব করতেছে যেন মনে হচ্ছে যে সে পাগল। এইটাই কিছু বোঝায়। বা যদি মনে হয় যে একজন এমন ভাবে কথা বলতেছে যে সে মনে হয় রাজা, কোন জিগের অনেকে থাকে না রাজাদের মতো কথাবার্তা বলে, একটা তার ভিতরে একটা ভাব থাকে রাজা রাজা, কিন্তু সে আসলে রাজা না। যাই হোক, এমন যদি কেউ করে যে সে কিছু একটা না কিন্তু সেই ধরনের ভাব করতেছে বা সেই ধরনের এমন একটা তার ভিতরে একটা, তার বিহেভিয়ারের ভিতরে এমন একটা জিনিস আছে যেটা মনে সে প্রকাশ করতে চাচ্ছে যে সে তেমন একটা কিছু, কিন্তু সে আসলে তেমন কিছু না, এই ধরনের যদি কিছু বোঝায় তাহলে অ্যাজ ইফ বসবে। যেমন এখানে দেখলাম আমরা হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়াজ এ ম্যাড। অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি আমরা স্ট্রাকচার দেখি এটা কেমন হয়, স্ট্রাকচারালি এটা কেমন হয় আমরা খেয়াল করি। অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি আগে যদি ভার্বের বেস ফর্ম থাকে অর্থাৎ V1 থাকে, তাহলে পরের অংশে বসবে ভার্বের পাস্ট ফর্ম, অথবা আমরা বলি V2। অর্থাৎ অ্যাজ ইফ এবং অ্যাজ দো আগের অংশে যদি ভার্বের বেস ফর্ম বা V1 থাকে, তাহলে পরের অংশে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। কেমন? যে he behaves dash he is he। এখানে যদি আমরা খেয়াল করি যে he behaves as if, এখানে আগে আছে কি ভার্বের বেস ফর্ম behaves, he এর জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য SBS যুক্ত হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে যদি আমরা অ্যাজ ইফ বসাই, অ্যাজ ইফ সে বিহেভ করে এমন মনে হয় যেন সে একজন রাজা। অ্যাজ ইফ এর আগে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে অ্যাজ ইফ এর পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, এটা কি V2। তো আমরা বুঝতে পারছি যে, আশা করি প্রথম রুলটা বুঝতে পারছি। এবং যদি আমরা আরেকবার দেখি কি হবে, এবং যদি অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে বা যাকে আমরা V2 বলি, V2 থাকে, তাহলে এখানে হ্যাড প্লাস V3 বসবে। যদি আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি আমরা দেখি যে পাস্ট ফর্ম আছে, V2 আছে, তাহলে আমরা সেকেন্ড অংশে কি থাকবে, হ্যাড প্লাস V3 থাকবে। আমরা একটু উদাহরণ দিলে হয়তো ভালো মতো বুঝবো যে হি লুকড ড্যাশ he had known the answer। এখানে কি বলতেছে যে সে এমন ভাবে তাকালো যেন মনে হলো যে সে প্রশ্নের উত্তরটা জানে। এখানে মনে হয়েছে যে সে প্রত্যেক প্রশ্নের উত্তরটা জানে, এই জন্য আমরা কি বসবো এখানে অ্যাজ ইফ, অ্যাজ ইফ। এবং খেয়াল করো এখানে কি আছে, অ্যাজ ইফ এর আগের অংশে কি আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে লুকড, বেস ফর্ম কি লুক, লুকড, লুকড, V2 আছে। যেহেতু এখানে V2 আছে, তো অ্যাজ ইফ এর পরে কি বসবে, হ্যাড প্লাস V3, V3 নো এর V3 কি নো। সো এখানে যেহেতু আগে V2 আছে, অ্যাজ ইফ অ্যাজ এর পরে কি বসছে, হ্যাড প্লাস V3। তোমরা যদি এই দুটো এইটুকু যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা সহজে আইডেন্টিফাই করতে পারবে যে মাঝখানে কি বসবে। বা তোমরা এটা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও
দিতে পারো। যে যদি তোমার এরকম আসে যে হি লুকড অ্যাজ ইফ, এটুক দেওয়া আছে, তোমার বাকিটুকু কমপ্লিট করা লাগবে, সেই সময় তুমি যদি না জানো যে এখানে কোন টেন্সের সেন্টেন্সটা কমপ্লিট করা লাগবে, তাহলে তো সমস্যা। এখান থেকে তুমি জেনে নিতে পারলে যে হ্যাড প্লাস ভি3 হবে পরের অংশে। তারপরে তুমি তোমার মনের মতো বলে দিলে যে হি হ্যাড নোন দ্য অ্যান্সার, সে এমন ভাবে তাকিয়েছিল যেন সে উত্তরটি জানে। এবং রাইট ফর্ম অফ ভার্বসে এগুলো কাজে লাগতে পারে। তো তোমরা আশা করি এইটুকু বুঝছো। অ্যাজ ইফ এবং অ্যাজ দ্য পূর্বাংশে কি বসে এবং পরের অংশে কি বসে, এবং অ্যাজ ইফ বা অ্যাজ দ্য কোথায় থাকে, সেন্টেন্সের মাঝখানের অংশে থাকে। এরপরে হচ্ছে তোমার ইন্ট্রোডাকশনের। ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরি বলতে কি বোঝায়? ইন্ট্রোডাক্টরি হচ্ছে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে বসে। এখানে আমরা দুটো জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে ইট। এখন কখন আমরা দেয়ার বসাবো এবং কখন আমরা ইট বসাবো, এটা আমাদের খেয়াল করতে হবে। দেয়ার কখন বোঝাবে? যে কোথাও যদি কোনো কিছুর অবস্থান নির্দেশ করে, দূরে কোথাও কিছু আছে বা এইখানে কিছু একটা আছে, দূরে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেয়ার বসাবো। যেমন আমরা বলতে পারি যে there are many students in the class. There are many students in the class. অর্থাৎ ক্লাসের ভিতরে অনেকগুলো ছাত্রছাত্রী আছে। এইখানে ছাত্রছাত্রীদের অবস্থান বোঝাচ্ছে দূরে কোথাও, এখানে আমরা দেয়ার বসাতে পারি। যদি কাছাকাছি কিছু একটা থাকে, আমাদের সামনে বা পাশে যদি কিছু একটা থাকে, এই ক্ষেত্রে আমরা কাছাকাছি কিছুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইট। যেমন আমরা বলতে পারি যে ইট ইজ আ নাইস পিকচার। এই ছবিটা অনেক সুন্দর। ছবিটা কিন্তু আমাদের কাছে আছে, এই জন্য আমরা বলতেছি কি ইট। আর যদি ছবিটা যদি আমাদের থেকে দূরে থাকতো, তাহলে আমরা বলতাম দেয়ার। বুঝছি। এবং কিছু ভার্ব আছে যেগুলোর পূর্বে দেয়ার বসে, যেমন সিম, অ্যাপিয়ার, হ্যাপেন, টেন্ড, চান্স ইত্যাদি। এই ধরনের ভার্বের আগে কি বসবে? দেয়ার বসবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেখি তাহলে হবে দেয়ার সিমস টু বি প্রবলেম। অর্থাৎ সেখানে মনে হচ্ছে কিছু সমস্যা আছে। সিমস মানে মনে হচ্ছে কিছু সমস্যা আছে। দেয়ার সিমস টু বি প্রবলেমস মানে হচ্ছে ওখানে হয়তো কিছু সমস্যা আছে। এখানে সিমের আগে কি বসছে? দেয়ার বসছে। যাই হোক, এবার যদি আমরা ইটের ব্যবহারটা দেখতে চাই, ইট কাছাকাছি কিছু একটা অবস্থান নির্দেশের জন্য ইট বসাইতে পারি, বা যদি আমরা তাপমাত্রা, আবহাওয়া, সময়, দূরত্ব, এগুলো নির্দেশ করার জন্য আমরা কি ইট ব্যবহার করতে পারি। কিভাবে? আমরা যদি উদাহরণ দেখি যে ইট ইজ রেইনিং আউটসাইড। অর্থাৎ আমরা বাইরের আবহাওয়া বোঝানোর জন্য ইট ব্যবহার করতেছি, যে বাইরে বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা কি ব্যবহার করছি? বাইরের আবহাওয়া বোঝানোর জন্য ইট ইজ রেইনিং আউটসাইড। বা আমরা যদি সময় ব্যবহার করতে চাই, যেমন ইটস নিয়ারলি 10 o'clock। অর্থাৎ এখন সময় প্রায় 10টা বাজে। অর্থাৎ এখানে সময় বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করছি? ইট ব্যবহার করছি। এছাড়া এটা আর কিছু ব্যবহার আছে, আমরা আরো পরে দেখবো। যাই হোক, এরপরে যদি আমরা
এরপরে যেটা আছে এটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইমের ক্ষেত্রে কি বোঝায়, যে কোনো কাজ করার সময় হয়েছে এমন যদি কিছু বোঝায়, যে এখন একটা কাজ করার সময় হয়েছে, এখন সেই কাজটা করতে হবে, তাহলে আমরা সেখানে ইট ইজ টাইম ব্যবহার করতে পারি। যেমন একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধানটা আমাদের এখন করতে হবে, তো আমরা বলতে পারি যে ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম। ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম, অর্থাৎ এখন সময় সমস্যাটি সমাধান করা। ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম, অর্থাৎ এখন কোন একটি কাজ করতে হবে বা এখন সময় হয়েছে কোন একটি কিছু করার, সেক্ষেত্রে আমরা ইট ইজ টাইম ব্যবহার করব। যদি এমন বোঝায় যে কোনো কাজ করার সময় অতিবাহিত হয়ে গেছে, এখনো করা হয়নি এবং বিলম্ব না করে এখনই করতে হবে, কি বলবো, যে সময় অতিক্রম হয়ে গেছে আর এটা এখন সময়, এই জন্য আমরা কি লিখছি ইট ইজ টাইম। আর এটা কি, সময় অতিক্রম হয়ে গেছে, আমরা এখনো কাজটি সম্পন্ন করিনি, এখন বিলম্ব না করে কাজটি করতে হবে। সময় অতিক্রম হয়ে গেছে, সময় অতিক্রম হয়ে গেছে, আর এখানে সময় এখন হয়েছে। আশা করি দুটোর ভিতর পার্থক্য তোমরা বুঝতে পারছো, যে একটা সময় এখন হয়েছে এই কাজটা করার, আর একটা সময় অতিক্রম হয়ে গেছে এখনো করি নাই, এখন যত দ্রুত সম্ভব বিলম্ব না করে আমাদের করতে হবে। এরূপ যদি কিছু বোঝায় তাহলে আমরা এখানে ইট ইজ হাই টাইম বসাবো। যদি আমরা একটু উদাহরণ দেখি তাহলে it is high time he studied hard for the exam, মানে তার পড়াশোনা করার জন্য বা কঠোর পরিশ্রম করার জন্য করা আগে থেকে শুরু করা উচিত ছিল, কিন্তু সে আগে করে নাই, তার সময় অতিক্রম হয়ে গেছে, এখন তার শুরু করাই লাগবে, না করলে হবে না, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। এখন তুমি যদি একটু খেয়াল করো, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এরপরে টু বসে, এবং আমরা জানি কি টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে বা ভিয়ন বসে, ভার্বের বেস ফর্ম বসে, এবং যদি ইট ইজ হাই টাইম থাকে, ইট ইজ হাই টাইম থাকে, এই ক্ষেত্রে সাবজেক্টের সাথে V2 বসাতে হবে। ইট ইজ টাইম থাকলে 2 প্লাস V1 এবং ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম বা V2 বসবে। আচ্ছা, আশা করি আমরা ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম কখন কোনটা বসাতে হবে এবং দুইটার ভিতরে কি পার্থক্য আছে এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি লাস্টটা দেখি, লাস্টটা আছে used to, অর্থাৎ অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিল বা অতীতে কোনো কাজ করতো, এরূপ যদি বোঝায় অতীত পূর্বে কোনো কাজ করতে অভ্যস্ত ছিল। যেমন আমি যদি বলি যে কেউ একসময় ঘাস কাটতো রেগুলার, সেক্ষেত্রে ইউজ টু বসানো যায়। বা যদি আমি বলতো কেউ প্রতিদিন বিকালে ফুটবল খেলতো একসময়, কিন্তু এখন আর সে খেলে না, সে পূর্বে কাজটা করতে অভ্যস্ত ছিল বা রেগুলারলি করতো পূর্বে, এখন সে করে না। তো ইউজ টু, পূর্বে যদি কেউ এই ধরনের কোনো কাজ করে সেক্ষেত্রে আমরা ইউজ টু বসাবো। যদি আমরা একটু উদাহরণ দেখি তাহলে হি
used to play football রেগুলারলি, অর্থাৎ সে প্রতিনিয়ত ফুটবল খেলতো। তো আশা করি আমরা বুঝতে পারছি যে ইউজ টু হলে কি হবে, পূর্বে করতে অভ্যস্ত ছিল এমন। তো কেউ যদি যদি তোমার সেন্টেন্স যদি এমন কিছু আসে যে কেউ একটা কাজ আগে করতে এখন করে না, বা আগে সে প্রতিনিয়ত কাজটা করতে এখন করে না, তুমি যদি এমন কিছু বুঝো তাহলে তুমি সেখানে কিভাবে ব্যবহার করো, ইউজ টু। দেখো আমার পরে এখন কিছু গুরুত্বপূর্ণ, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেখবো। সেগুলো হচ্ছে কেমন দেখায়, বা কেমন দেখতে, বা কেমন হবে, বা কে কিছু মনে করবেন কিনা, এই টাইপের জিনিসপত্র, কোশ্চেন রিলেটেড জিনিসপত্র দেখবো আমরা এখন। ওয়ার্ডস লাইক, প্রথমেই আছে ওয়ার্ডস লাইক। এটা দ্বারা কোনো কিছু গুণ জানতে চাওয়া হয়। গুণ জানতে চাওয়া হয়। এবং এই ক্ষেত্রে লাস্টে একটি কোশ্চেন মার্ক থাকবে, সেন্টেন্সের শেষে একটি কোশ্চেন মার্ক থাকবে। তো কেউ যদি জানতে চায় যে চেয়ারটি কেমন, হোয়াটস দ্য চেয়ার লাইক, বা কেউ যদি জানতে চায় যে তোমার বোন কেমন, হোয়াটস ইওর সিস্টার লাইক, বা কেউ যদি জানতে চায় যে এই বোর্ডটা কেমন, হোয়াটস দ্য বোর্ড লাইক, এই ক্ষেত্রে হোয়াটস লাইক ব্যবহার করা যায়। যদি আমরা উদাহরণ দিই তাহলে আসা হচ্ছে হোয়াটস দ্য ড্রামা লাইক, অর্থাৎ ড্রামা বা নাটকটি কেমন ছিল, তাই না? তো কেউ যদি তোমার কাছে জানতে চাই একটা ড্রামার গুণ, বা সেটা ভালো ছিল না খারাপ ছিল, গুণ মানে তো এটাই বোঝায় যে ভালো নাকি এক্সাইটিং ছিল কিনা ড্রামা। তো এই ক্ষেত্রে আমরা কি বসাবো, হোয়াটস ডট ডট ডট, মানে কি বোঝাচ্ছে যে মাঝখানে যে কোনো একটা অংশ থাকবে এবং লাস্টে কি থাকবে, লাইক, এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক। যদি কোনো কিছুর গুণ জানতে চায় তাহলে আমরা কি বসাবো, হোয়াটস ডট 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 লাইক। ঠিক একইভাবে যদি কোনো কিছু কেমন দেখতে এটা জানতে চাওয়া হয় তাহলে হবে হচ্ছে হোয়াট ডাজ ডট 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 লুক লাইক। এখানে কোনো কিছু কেমন দেখতে সেটা জানতে চাওয়া হয়েছে, কেমন দেখতে। মনে করো তুমি একটা কোনো কিছু দেখো নাই কোনোদিনও, তুমি সেটা জানতে চাইলে যে এটা কেমন দেখতে, যেমন তাজমহল কেমন দেখতে, হোয়াট ডাজ তাজমহল লুক লাইক, বা হোয়াট ডাজ তোমার আইফেল টাওয়ার লুক লাইক, কেমন দেখতে। এই ধরনের যদি কোনো কোশ্চেন যদি তোমার প্রশ্নে আসে, বা সেন্টেন্স যদি এমন কোনো সেন্টেন্স আসে যে কোনো কিছু কেমন দেখতে সেটা জানতে চাওয়া হয়েছে এবং লাস্টে কি আছে, কোশ্চেন মার্ক আছে, তাহলে তুমি কি বসাবো, হোয়াট ডাজ লুক লাইক। যদি আমরা একটু উদাহরণ দেখি তাহলে হোয়াট ডাজ দ্য হিরো অফ দ্য ফিল্ম লুক লাইক, অর্থাৎ সিনেমার নায়কটি কেমন দেখতে ছিল। এখানে কিন্তু কেমন ছিল বা সিনেমার নায়কটার কিন্তু গুণ জানতে চায় না, এখানে তার
চেহারা বা দেখতে কেমন ছিল এটা জানতে চাইছে, এই জন্য আমরা কি বসাবো, হোয়াট ডাজ লুক লাইক। আর যদি সিনেমার হিরো যদি গুণ জানতে চাইতো তাহলে আমরা কি বসাইতাম, হোয়াটস লাইক। আশা করি দুটার ভিতরে পার্থক্য তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যদি আমরা এরকম আরো দুইটা দেখি তাহলে আর কি হচ্ছে, এটা হচ্ছে উড ইউ মাইন্ড ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ আপনি কি কিছু মনে করবেন, বা এই টাইপের কিছু তুমি কাউকে জিজ্ঞাসা করছো যে কিছু মনে করবে কিনা, কিছু মনে করবেন, উড ইউ মাইন্ড, অর্থাৎ আপনি কি কিছু মনে করবেন। যে কোনো একটা কাজের জন্য আমরা যখন কাউকে বলি যে আপনি কি এই কাজটা আমার করে দিবেন, বা যদি আমি আপনাকে এই কাজটা করতে বলি তাহলে কি আপনি কিছু মনে করবেন। সো এই ধরনের কোশ্চেন যখন তুমি করবে কাউকে, তখন তুমি কি বসাবে প্রথমে, উড ইউ মাইন্ড। তাহলে এবং যেমন আমি যদি বলি যে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, অর্থাৎ আপনি কিছু মনে করবেন যদি আমি আপনাকে দরজাটা বন্ধ করতে বলি। সো এই ধরনের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, উড ইউ মাইন্ডের ক্ষেত্রে গ্যাপটা সেন্টেন্সের শুরুতেই থাকবে এবং গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম থাকবে বা V1 থাকবে, সাথে সবসময় আইএনজি থাকবে, অর্থাৎ জেরান্ড থাকবে। যদি গ্যাপের পর যদি জেরান্ড থাকে তাহলে আমরা বুঝতে হবে কি এখানে উড ইউ মাইন্ড বসতে পারে। যদি এই ধরনের অর্থ বহন করে যে আপনি কিছু মনে করবেন বা কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করা বা কাউকে কিছু করতে বলা, এই টাইপের যদি কিছু থাকে তাহলে এখানে উড ইউ মাইন্ড বসবে। এবং উড ইউ মাইন্ডের ক্ষেত্রে যদি কখনো কমপ্লিটিং সেন্টেন্স আসে তাহলে তুমি সবসময় ভার্বের সাথে কি বসাও, আইএনজি বসাও। যদি আমরা উদাহরণ দেখি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এখানে আমরা কি দেখতেছি, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড আপনি কিছু মনে করবেন দরজাটা বন্ধ করতে। এখানে উড ইউ মাইন্ডের পরে কি আসছে, ভার্বের সাথে আইএনজি আসছে, অর্থাৎ জেরান্ড আসছে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো আমি এতক্ষণ ধরে তোমাদের যে কয়টা ওয়ার্ড দেখাইলাম, এই কয়টা ওয়ার্ড যদি তোমরা ঠিকঠাক করে মনে রাখতে পারো এবং যদি বুঝে থাকো তাদের ব্যবহার অর্থ, তাহলে আমি আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা হবে না গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইথ ক্লুজে। আশা করি তোমরা এটাই 100% মার্ক ক্যারি করতে পারবা এবং এইটাই তোমাদের ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।